মানে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা মানে ভীষণ মাখামাখি তৈরি হয়ে গেছে, মানে আরএসএস এর এজেন্ডাকে এখানে বাস্তবায়ন করতে চাইছে। আজকে পুলিশ আব্বাস সিদ্দিকী যখন তার ভাঙড়ের ধর্মসভায় যাচ্ছিল, পুলিশ আটকে দেয়, আব্বাস সিদ্দিকীর ভক্তদের মারধর করে, লাঠিচার্জ করে এবং সেই সাথে সাথে আব্বাস সিদ্দিকীর গাড়িতেও হামলা করে স্বয়ং পুলিশ। এবং আব্বাস সিদ্দিকী প্রশ্ন করলে যে কেন আপনারা বাধা দিচ্ছেন, আমি তো একটা ধর্মসভায় যাচ্ছি। সেখানে পুলিশের একজন বড় অফিসার আব্বাস সিদ্দিকীর ধর্ম তুলে গালাগালি দেয়, যে অশ্লীল ভাষায়। এই যে পুলিশ ইসলাম ধর্মের প্রতি এই অবজ্ঞা এবং একজন ধর্মগুরুর উপর এই অপমান বা এই টর্চার, এই মারধর, এই বিষয়টা নিয়ে কি বলবেন? টোটাল পুলিশ এই বিষয়টার সঙ্গে যুক্ত নয়। যে কোনো একটা পুলিশ অফিসার এই কথা বলেছে, এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার যে পুলিশের মধ্যে এরকম কিছু লোক আছে, পুলিশের মধ্যে এরকম কিছু অফিসার আছে যারা আরএসএস এর এজেন্ডাকে এখানে বাস্তবায়ন করতে চাইছে। যে কারণে তারা আব্বাস সিদ্দিকীকে পরিষ্কার করে ইসলামের নাম নিয়ে অপমান করেছে, ইসলামকে সামনে রেখে তার মান সম্মানে আঘাত করেছে। এইটা সম্পূর্ণরূপে আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই পুলিশ এই ব্যবহার করেছে। পুলিশের এই ব্যবহারের প্রতি আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। এমন ঘটনা না হওয়া উচিত। এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা লজ্জাজনক। যে পুলিশের, যে প্রশাসনের উচিত ছিল সম্মান জানানো, একজন ধর্মগুরু হিসাবে তাকে সে সম্মান না জানিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাকে গালিগালাজ করেছে, সেটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দনীয়। এই যে ধর্মগুরুর উপর হামলা, তার ভক্তদের উপর হামলা, ইসলামিক জলসা না করতে দেওয়া, উত্তরপ্রদেশের ছাপ কি বাংলায় দেখতে পাচ্ছেন? এইটা দুটো কথা বলতে চাই এই বিষয়টাকে সামনে রেখে। এক হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের যে ধর্মীয় অধিকার, সেটা সব ধর্মের মানুষের যে ধর্মীয় অধিকার, সেই ধর্মীয় অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে মুসলিম সমুদায়ের মানুষকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আমরা জানি যে নবী দিবসকে সামনে রেখে বহু প্রোগ্রাম এখানকার আলেম সমাজ, ওলামা সমাজ করে থাকে। সেই নবী দিবসের প্রোগ্রামে যাচ্ছিলেন একজন ধর্মীয় বক্তা, একজন ধর্মগুরু। তার এই ধর্মসভাতে বাধা প্রদান করা হয়েছে। এইটা উত্তরপ্রদেশে এবং আসামে এর আগে আমরা দেখেছি যে ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া, তারই একটা সিম্বল আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেলাম যে ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়ার একটা সূচনা এখানে আব্বাস সিদ্দিকীকে বাধা দেওয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে গণতান্ত্রিক যে পরিবেশ, আমাদের দেশের সংবিধানে আমাদেরকে যে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে, আমরা আমাদের কথাকে গিয়ে মানুষের সামনে রাখতে পারি, মানুষের সামনে বলতে পারি, সেই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। যেটা আজকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে হয়েছে বা আইএসএফ এর সঙ্গে হয়েছে, যে তাদের গণতান্ত্রিক যে অধিকার, তাদের বক্তব্য তারা মানুষের সামনে রাখবে, সেই মানুষের সামনে তাদের বক্তব্যকে রাখা থেকে তাদেরকে বিরত রাখার জন্য যা যা করা দরকার সমস্তটাই গভর্নমেন্ট করেছে। আমরা খবরে পেয়েছি তার আগের দিন রাত্রিতে পর্যন্ত আইএসএফ এর কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, সেখানকার মানুষকে গিয়ে সভায় যাওয়ার জন্য বাধা প্রদান করা হয়েছে। এইটা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশকে ধ্বংস করার একটা চেষ্টা ছাড়া অন্য কিছুই নয়। এখানে দুটো জিনিস, এক ধর্মীয় স্বাধীনতা, দুই হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এই দুটো জিনিসকে এখানে লঙ্ঘন করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং আগামীতে সরকারের কাছে এও দাবি জানাচ্ছি যে দেশের রাজ্যের মানুষের ধর্মীয় অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে সরকারকে। দেখুন, ভারতবর্ষে গণতন্ত্র এখনো অবশিষ্ট আছে বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। পশ্চিমবাংলা তার বাইরে নয়। কোনো রকম কোনো ধর্মসভা করা, ধর্ম প্রচার করা, ধর্মীয় কথাবার্তা প্রচার করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকারকে কেউ হরণ করতে পারে না। যদি করে সেটা অন্যায়, সেটা সংবিধান বিরোধী, সেটা গণতন্ত্র বিরোধী।
এটা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। পুলিশ বা আজকের এই সরকারের যে প্রশাসন আজকে তাকে যেভাবে আটকেছে, যেটা আমরা শুনেছি এবং জেনেছি, সেটা খুব ধিক্কারজনক। কি বলবেন, কি প্রতিক্রিয়া জানাবেন, এটা নিয়ে কি করবেন আপনারা? দেখুন, কেউ কেউ বলছে যে তিনি নাকি ওই ধর্মসভায় রাজনীতির কথা বলেন। আসলে আমরা সেই ধর্মের অনুসারী যার নাম ইসলাম। ইসলাম অর্থাৎ আমাদের পবিত্র কুরআন শরীফে ইসলামকে সকল কোনো ধর্ম বলা হয়নি, এটাকে বলা হয়েছে জীবন ব্যবস্থা, দিন ইসলাম। সেখানে সমস্তটাই আছে, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, পরিবার নীতি আছে, প্রতিটি নীতি সেখানে উপস্থিত আছে। অর্থাৎ তাকে যদি ইসলামের কথা বলতে হয়, সমস্ত নীতির কথা বলতে হবে। এবং আব্বাস যদি সেরকম কিছু বলে থাকে, আব্বাস সিদ্দিকী যদি সেরকম বলে থাকে, তাহলে তিনি ইসলামের কথাই বলছে। এবং মনে রাখতে হবে, এটা আমাদের সকলের জানা দরকার যে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন ছিলেন রাজনীতিবিদ। তিনি 23 বছরের নবুয়তি জীবনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে কব্জা করেছিলেন। তাছাড়াও অন্যান্য নবী এবং রাসূলগণ ছিলেন রাজনীতিবিদ। দাউদ আলাইহিস সালাম তিনি একদিকে নবী রাসূল এবং তিনি রাজনীতিবিদ ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজনীতিবিদ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম প্রত্যেকে নবী ছিলেন, কিন্তু তারা রাজনীতিবিদ ছিলেন। ফলে ইসলাম যে রাজনীতি বিমুক্ত, এটা যারা ভাবে এবং মনে করে, তারা আজকের ভুলের মধ্যে আছে। আজকে সময় এসেছে তাদের সেই ভুল শুধরে নেওয়ার। এবং আমরা যেন কোনোভাবেই এই পশ্চিমবঙ্গকে ত্রিপুরা, আজকের যে ত্রিপুরায় যেটা চলছে বা উত্তরপ্রদেশে যেটা চলছে, যে বিরোধী কণ্ঠস্বরকে তারা দমিয়ে দেবে, তারা আটকে দেবে, তারা বসিয়ে দেবে বা থামিয়ে দেবে, এটা কিন্তু একটা ফ্যাসিবাদের লক্ষণ, এটা স্বৈরতন্ত্রের লক্ষণ। এটা হতে পারে না। কেউ যদি মনে করে যে শাসক গোষ্ঠী আর ফ্যাসিস্ট আরএসএস আর তার রাজনৈতিক শাখা বিজেপি শুধু এই পশ্চিমবঙ্গে তারা প্রোগ্রাম করবে, তারা প্রচার করবে, তারা কাজ করবে, অন্য সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হবে, তাদেরকে কোনোভাবেই কথা বলতে দেওয়া হবে না, এটা কিন্তু ভয়ঙ্কর এক প্রবণতা। এই প্রবণতা অবিলম্বে বন্ধ হোক। এটা কিন্তু গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গবাসী তারা একটা নতুন সরকারকে 2021-এ ক্ষমতায় নিয়ে এসছে। তার মানে এই নয় যে বিরোধী আর কোনো কণ্ঠস্বর থাকবে না। গণতন্ত্রের একটা শক্তিশালী বিরোধী শক্তি, বিরোধী ভয়েস, সেটা থাকা দরকার এবং সেটাতে গণতন্ত্র শক্তিশালী এবং মজবুত হয়। এবং সেখানে যদি আক্রমণ হয়, সেখানে যদি থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে হুমকি। ভাঙড়ের তৃণমূলের লোকাল নেতারা বলছে যে আব্বাস সিদ্দিকী পঞ্চায়েতের আগে তার সংগঠনকে পুরো ধূলিসাৎ করে দেবে। কি বলবেন এই বিষয়ে? আসলে প্রথমত বলতে গেলে আজকে মনটা তো ভীষণ খারাপ। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আব্বাস সিদ্দিকী একটা ধর্মীয় সভা করতে যাচ্ছেন, আর সেই সভার উপরে আক্রমণ হয়েছে। আক্রমণ কারা করছে? প্রশাসন কার? তৃণমূল সরকারের। তাহলে তৃণমূল সরকারের অঙ্গুরি হিলনে আব্বাস সিদ্দিকীর উপরে আক্রমণ করা হলো এবং তার নেতারা তারা বিভিন্নভাবে বলে বেড়াচ্ছেন যে আইএসএফকে তারা মুছে দেবেন, আগামী পঞ্চায়েতের আগে আইএসএফকে মুছে দেবেন। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা এমন একটা রাজ্যে বাস করছি যার ইতিহাস আমরা যদি দেখি যে এটা একটা শান্তি সম্প্রীতির একটা রাজ্য বলা যেতে পারে, বাংলা, যাকে খুব সহজে সোনার বাংলা বলে অভিহিত করা হয়। সেই সোনার বাংলাতে একটা এমন রাজত্ব চলছে, অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বিরোধী কাউকে থাকতে দেওয়া হবে না, বিরোধী সেই থাকবে, শুধু বিজেপি থাকবে। তৃণমূলের সঙ্গে বিজেপির একটা ভীষণ মাখামাখি তৈরি হয়ে গেছে। ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গিয়েছে যে শুধুমাত্র তৃণমূল আর বিজেপি এই দুটো দল মিলে তারা এই রাজ্যটাকে পরিচালনা করবে। আর তার বাইরে যারা আসবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে কেস দিয়ে, তার কর্মীদের উপরে কেস দিয়ে, তাদের বাড়িঘর ভাঙচুর করে দিয়ে পুরো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার একটা পরিকল্পনা। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং এতে কখনোই রাজ্যের যে সার্বিক ডেভেলপমেন্ট, সার্বিক যে উন্নয়ন, সেটা কখনো সম্ভব হতে পারে না। শুধু উন্নয়ন নয়, এ রাজ্যে শান্তিও থাকতে পারে না। ফলে রাজ্যের শান্তিপ্রিয় মানুষের
একটা আওয়াজ উঠেছে যে এই যে সরকার অগণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যেভাবে আইএসএফ বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে অত্যাচারগুলো চালাচ্ছে এবং এই ধরনের যে কমেন্টস তৃণমূলের নেতারা তারা যে এই ধরনের কমেন্টস করছেন, সেই কমেন্টস কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে ভীষণভাবে আঘাত করছে এবং বাংলার শান্তি এবং সংস্কৃতির জন্য খুব একটা ডেঞ্জারাস সিগন্যাল বয়ে নিয়ে আসছে। আব্বাস সিদ্দিকী বলছেন উনি আইএসএফ এর কেউ নয়, আইএসএফ এর তিনি নেতাও নন, তিনি এখন একজন ধর্মগুরু। তো আইএসএফ প্লাস আপনার আব্বাস সিদ্দিকী দুটো একটা গোলযোগ হচ্ছে, জড়ানোর একটা প্ল্যান হচ্ছে। আব্বাস ধর্মগুরু আব্বাস সিদ্দিকীর পাশে কি ওয়েলফেয়ার পার্টি দাঁড়াবে আজকের আক্রমণের পর? দেখুন, অবশ্যই আমরা যার উপরে অত্যাচার হবে অবশ্যই তার হয়ে আমরা কথা বলবো এবং যারা অত্যাচার করবে সেই অত্যাচারের বিরোধিতা আমরা করবই, সেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। এবং আব্বাস সিদ্দিকীর ক্ষেত্রে তো অবশ্যই এটা আমরা তার পাশে দাঁড়াবই, কারণ তিনি যে কাজটা করতে যাচ্ছিলেন আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা জানতে পারলাম যে তিনি একটা ধর্মীয় সভাতে যাচ্ছিলেন। এখন এই রবিউল আউয়ালের মাস চলছে, এটা মানে নবী আগমনের একটা মাস। মুসলিম সমাজে বিভিন্ন জায়গায় এই নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়ে থাকে যে প্রফেট মোহাম্মদ যে নবী বা তিনি যে পয়গম্বর ছিলেন, তো তার জীবন আদর্শটা কেমন ছিল। তিনি তো এমন একটা আদর্শবান ব্যক্তি ছিলেন যিনি একটা অন্ধকারাচ্ছন্ন সমাজকে একটা সর্বোচ্চ স্বর্ণ যুগ সম্পন্ন একটা সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ফলে তার যে লাইফ, তার যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচিগুলো পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সেটা অনুসরণীয়। ফলে তিনি একজন ধর্মগুরু হিসাবে এই বিষয়গুলো তিনি হযরত মুহাম্মদ কিভাবে পলিটিক্যাল যে পলিসিগুলো দিয়েছিলেন, ইকোনমিক্যাল যে পলিসিগুলো দিয়েছিলেন, সোশ্যাল যে পলিসিগুলো দিয়েছিলেন, যে পলিসির মাধ্যমে সেখানে দারিদ্রতা মুছে গিয়েছিল, সেখানে যে মহিলাদের উপরে ধর্ষণ করা হতো, একদম মহিলাদেরকে শুধু ধর্ষণ নয় মানে জীবিত অবস্থায় গেড়ে দেওয়া হতো, এরকম একটা সমাজে মহিলাদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য যেভাবে তিনি হযরত মুহাম্মদ সেই ক্রাইসিসে একটা অল্টারনেটিভ হিসাবে ধর্মগুরুরা তারা বিভিন্ন সভাতে বিভিন্ন ভাবে সেটা বলছেন। ফলে সেই বলাটাকে বন্ধ করার একটা অপচেষ্টা আমরা বলতে পারি যে তাকে আইএসএফ এর সঙ্গে জুড়ে দিয়ে, রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে তাকে কিভাবে কালিমামুক্ত করা যায় বা মানুষের কাছে তাকে কিভাবে নেগেটিভ তার সেন্স তৈরি করা যায়, সে ব্যাপারে সরকার এবং তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা সজাগ আছেন, সচেষ্ট হয়ে তারা কাজ করছেন। আমি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর দেখছিলাম, তাতে মনে হচ্ছিল যে ওখানে একটি ধর্মসভা যেটা আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে বক্তব্য রাখবেন সেটাকে আটকানোর জন্য পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এমনকি আমি লক্ষ্য করলাম যে যাতে গাড়ি ঘোড়া ঠিকমতো যেতে না পারে সেই জন্যে পুলিশ পথ অবরোধ করে সেখানে গাড়ি ঘোড়াও আটকেছে। তো আমি এই পরিপ্রেক্ষিতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা ত্রিপুরায় যান, সেখানকার বিজেপি সরকার তাদেরকে এয়ারপোর্টে আটক করেন, রাস্তায় আটক করেন, সভা করার অনুমতি দেন না, তাদের উপরে হামলা করা হয়। এটাকে কি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সমর্থন করেন? তখন তারা কেন চেল্লান? তারা কোন আইনের ভিত্তিতে চেল্লান, কোন অধিকারের ভিত্তিতে চেল্লান? তারা যদি এখানে আব্বাস সিদ্দিকীর সভা করার অনুমতি না দেন, আব্বাস সিদ্দিকীর সভা করার বা নওশাদ সিদ্দিকীর সভা করার বা আইএসএফ এর সভা করার বা কোনো ধর্মীয় সভা করার, কোনো রাজনৈতিক দলের সভা করার, তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিকে রোধ করার চেষ্টা করেন, মানুষের মৌলিক অধিকারকে, সাংবিধানিক অধিকারকে রোধ করার চেষ্টা করেন, তাহলে বলতে হয় ত্রিপুরার গভর্নমেন্ট ঠিক করছে, ত্রিপুরার বিজেপি সরকার ঠিক করছে। তোমরা ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের নিয়ম এক হবে, তোমরা পশ্চিমবঙ্গে তোমাদের নিয়ম আর এক হবে, এটা তো চলতে পারে না। ত্রিপুরা সরকার যদি অপরাধ করে তাহলে তোমরা সমান অপরাধ এখানেও করছো। তোমরা ভাবছো ত্রিপুরার মানুষ ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সঙ্গে সঙ্গে এটাও বোঝা উচিত তোমরাও যদি অন্যায় করো তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও তোমাদের বিরুদ্ধে চলে যাবে। তোমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি তৃণমূল কংগ্রেসকে কখনো গোয়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন আমি উত্তরপ্রদেশের বিধানসভায় লড়ব, আমি ত্রিপুরাতে সংগঠন তৈরি করার চেষ্টা করছেন, করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ,
সমস্ত রাজনৈতিক দল সেখানে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সাধারণ মানুষ যাদের সমর্থন করবে তাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তারা সরকার পরিচালনা করবেন। কিন্তু এই আমাদের রাজ্যের জন্য বা একটা ধর্মসভা বা একজন ব্যক্তি, একজন ধর্মগুরু, তার সভা আটকানোর জন্য যে অগণতান্ত্রিক অন্যায় পদ্ধতি সরকার ব্যবহার করছে এবং প্রশাসন ব্যবহার করছে, এটা সাংঘাতিকভাবে নিন্দনীয়। এ কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় যে এটা সরাসরি আমাদের সংবিধান লঙ্ঘন হচ্ছে, আইন লঙ্ঘন হচ্ছে, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এর প্রতিবাদে সবাইকে গর্জে ওঠা উচিত যাতে এই অন্যায় অবিলম্বে বন্ধ হয়।